আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চ আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে আলোচনা নানা মহলে শোনা যাচ্ছে। বিশেষ করে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর মুক্তির পর থেকে এই আলোচনা নিয়ে কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। আবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফরের পর শেখ হাসিনার প্রত্যাবর্তনের ইস্যুটিও আলোচনায় উঠে এসেছে। আবার শেখ হাসিনা দিল্লিতে ডেকে নিয়ে দলের নেতাদের সাথে এবং অনলাইনে তৃণমূলের নেতাকর্মীদের সাথে নিয়মিত কথা বলছেন। দেশের দু একটি পত্রিকায় শেখ হাসিনাকে বাদ দিয়ে রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব শেখ হাসিনা নিজেই নাকচ করে দিয়েছেন, এমন খবরও প্রকাশিত হয়েছে। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে আলোচনায় প্রশ্ন উঠেছে, কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটি কিভাবে মাঠে নামবে। কেউ কেউ প্রশ্ন তুলছেন, দলটি পুনর্গঠিত হয়ে মাঠে নামবে কিনা। আওয়ামী লীগের একাধিক সূত্র থেকে জানা গেছে, এরই মধ্যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো নতুন করে কমিটি দেওয়ার কাজ শুরু হয়েছে। এগুলো শেষ করে আওয়ামী লীগের পুনর্গঠন নিয়ে একটি বড় ধরনের সিদ্ধান্ত খুব শিগগিরই আসতে যাচ্ছে। তার আগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দিল্লি সফরে যাচ্ছেন। দিল্লিতে জয় ও তার মা শেখ হাসিনা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করার পর দলটির নেতৃত্বে কারা আসতে পারেন তা ঘোষণা করা হতে পারে। দলটির অনেক নেতাই মনে করছেন, শেখ হাসিনার হাতে মূল নেতৃত্ব থাকলেও সজীব ওয়াজেদ জয়কে আনুষ্ঠানিকভাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হতে পারে। যদিও তিনি গত কয়েক মাস ধরে আওয়ামী লীগের জন্য কাজ করে যাচ্ছেন, এমন তথ্য দলটির শীর্ষ নেতারা নিশ্চিত করেছেন। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2024-এর 5ই আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর থেকে বাংলাদেশের আওয়ামী লীগ তার ইতিহাসের সবচেয়ে দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তখন থেকে দলটির সভানেত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন দিল্লিতে। দলটির অনেক শীর্ষ নেতা বিদেশে আছেন। অন্তর্বর্তী সরকার আমলে দলটির কার্যক্রমের উপর নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। দলটির নেতাকর্মীদের জন্য ডেভিল হান্ট অপারেশনের নামে ব্যাপক ধরপাকড় চলে। বহু নেতাকর্মী এখনো জেলে আছেন। জনশ্রুতি আছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির বহু সমর্থক বিএনপিকে ভোট দিয়েছিল। নির্বাচনের পর দেশের কমপক্ষে 30টি জেলা ও উপজেলায় হঠাৎ করে আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলতেও দেখা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত দেখা গেছে, অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনের জন্য যে অধ্যাদেশটি জারি করেছিল, সেটি সংসদে আইন হিসেবে পাশ করে বিএনপি। তা নিয়ে দেশের নানা মহলে সমালোচনার মধ্যে হঠাৎ করে প্রায় 20 মাস ধরে কোনো খোঁজ খবর না পাওয়া সাবেক স্পিকার শিরীন শারমিনকে গ্রেপ্তার করে বিএনপি সরকার। গ্রেপ্তারের 6 দিনের মধ্যে জামিন পেয়ে মুক্তিও মেলে সাবেক স্পিকারের। তখনই নানা মহলে আলোচনা শুরু হয়, নির্বাচনের আগে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের যে আলোচনা শুরু হয়েছিল, সেটি বাস্তবায়নের জন্য শিরীন শারমিনকে মুক্তি দেওয়া হয়েছে। এর মধ্যে দেশের দু একটি পত্রিকায় এমন খবরও ছাপা হয়, শেখ হাসিনা যেহেতু দিল্লিতে আছেন, তাই ভারত সরকারই রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব দিয়েছিল। যদিও আমাদের যাচাই এ ধরনের তথ্যের সত্যতা মেলেনি। এরই মধ্যে দিল্লি সফরে গিয়েছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তাদের এই সফরে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে সে সম্পর্কে ভারতের পক্ষ থেকে বিস্তারিত কিছু তখন বলা হয়নি। তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেসব বিষয়ের কথা বলা হয়েছিল, তার মধ্যে একটি ছিল শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যু। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অন্তর্বর্তী সরকারের আমলে শেখ হাসিনা ও তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দিয়েছিল। শেখ হাসিনা আমলে হওয়া ভারত ও বাংলাদেশের মধ্যকার বন্দি প্রত্যাবর্তন চুক্তির অধীনে বাংলাদেশ সরকার এ নিয়ে 3 বার শেখ হাসিনার জন্য ভার্বাল নোট দিল। সবশেষ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, তারা বাংলাদেশের পক্ষ থেকে একটি অনুরোধ পেয়েছেন এবং সেটি যাচাই বাছাই করছেন। যদিও একই রকম বক্তব্য তিনি অন্তর্বর্তী সরকারের আমলেও দিয়েছিলেন। তারপর থেকে বাংলাদেশের কিছু গণমাধ্যমে আবারও রিফাইন্ড আওয়ামী লীগের ইস্যুটি আলোচনায় উঠে আসে।
এ নিয়ে নানা ধরনের খবর প্রকাশিত হতে থাকে। একটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, শেখ হাসিনাকে বাদ দিয়ে নতুন নেতৃত্ব আনার প্রস্তাব ভারতের পক্ষ থেকে দেয়া হয়েছিল নির্বাচনের আগে এবং শেখ হাসিনা সেই প্রস্তাবে রাজি হননি। অন্তর্বর্তী সরকার আমলে এই রিফাইন্ড আওয়ামী লীগের বিষয়টি আলোচনায় উঠে আসে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর এক ফেসবুক পোস্টের পর। বিষয়টি নিয়ে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা বলছেন, শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগের নেতৃত্ব পুনর্গঠনের আলোচনা শোনা গিয়েছিল। এমনকি আওয়ামী লীগের যেসব নেতা ভারতে আছেন তাদের সাথেও এ নিয়ে অনেকে আলোচনা করেছিলেন। দলটির একাধিক শীর্ষ নেতা দাবি করেছেন, এই ধরনের আলোচনা বা প্রস্তাব শুরু থেকে তাদের কাছে মনে হয়েছে -2 ফর্মুলা বাস্তবায়নের নতুন কৌশল। দলের নেতারা দাবি করেছেন, এই মুহূর্তে দলের সাংগঠনিক যে অবস্থা তাতে দলটি শীর্ষস্থানে শেখ হাসিনার বাইরে কাউকে দলের নেতাকর্মীরা মেনে নেবেন না। তাছাড়া দিল্লি থেকে শেখ হাসিনা গত 2 বছর ধরে নেতাদের ডেকে নিয়ে মুখোমুখি বৈঠক করেছেন। সবশেষ গত 15ই এপ্রিল বাংলাদেশের ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক এমপি সাকিব আল হাসান সহ 7 জনকে দিল্লির ডেকে নিয়ে কথা বলেছেন, তাদের বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। বাংলাদেশে থাকা দলটির নেতাকর্মীদের সাথে শেখ হাসিনা নিয়মিত অনলাইনে কথা বলছেন। এর মধ্যে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের অনেকগুলো জেলা, থানা ও উপজেলা পর্যায়ের কমিটি দেওয়া হয়েছে। দলটির 3 জন সাবেক সংসদ সদস্য প্রশ্ন রেখেছেন, যদি বিভিন্ন মহল থেকে শেখ হাসিনার কথা বলা হবে তাহলে শেখ হাসিনা প্রায় প্রতিদিন একটি করে কমিটি দেওয়ার পর তাদের সাথে কেন কথা বলছেন? আবার শেখ হাসিনা আছেন দিল্লিতে, তিনি আছেন ভারত সরকারের কড়া নিরাপত্তা ব্যবস্থায়। যদি শেখ হাসিনাকে মাইনাস করার প্রস্তাব ভারত সরকার দিয়ে থাকে তাহলে ভারত সরকারের কড়া নিরাপত্তার মধ্যে আওয়ামী লীগের সংসদ সদস্যরা কিভাবে শেখ হাসিনার সাথে বৈঠক করছেন, এমন প্রশ্ন রেখেছেন দলটির সম্পাদক পরিষদের 2 জন সদস্য। সূত্রগুলো বলছে, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের কমিটিগুলো ঘোষণার কাজ খুব শিগগিরই শেষ হয়ে যাবে। এরপর আওয়ামী লীগের কমিটিগুলো পুনর্গঠন করা হবে। এর মধ্যে শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয়ের আমেরিকা থেকে দিল্লি যাওয়ার কথা রয়েছে। এপ্রিল মাসের শেষে কিংবা মে মাসের প্রথম দিকে তিনি দিল্লি যেতে পারেন। দলটির একাধিক সূত্র নিশ্চিত করেছে, শেখ হাসিনার হাতেই দলটির শীর্ষ নেতৃত্ব থাকছে, তবে সজীব অজিত জয় গুরুত্বপূর্ণ পদ ও দায়িত্ব পেতে যাচ্ছেন। একাধিক সূত্রে জানা গেছে, সজীব অজিত জয় যে দলটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে যাচ্ছেন সেটি প্রায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের নির্বাচনের পরপরই। গত মাসের শুরুর দিকে সজীব অজিত জয় আওয়ামী লীগের 15 থেকে 25 জন সাবেক সংসদ সদস্যের সাথে অনলাইনে বৈঠক করেন। বৈঠকটি সঞ্চালনা করেছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম. কামাল। ওই বৈঠকে জয় আনুষ্ঠানিকভাবে দায়িত্বে আসার ইঙ্গিতও দিয়েছিলেন। বৈঠকটিতে ছিলেন এমন 3 জন সংসদ সদস্য জানিয়েছেন, এরপর থেকে সজীব অজিত জয় নিয়মিত সংসদ সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের বেশ কিছু নির্দেশনা দেন। সবশেষ গত 15 এপ্রিল যে 7 জন সাবেক এমপি শেখ হাসিনার সাথে দেখা করেছেন তাদের ওই বৈঠকেও জয়ের রাজনীতিতে আসার বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠকে ছিলেন এমন 3 জন সাবেক এমপি বলেছেন, আওয়ামী লীগ সভানেত্রী তাদের জানিয়েছেন সজীব অজিত জয় দলটির জন্য কাজ করে যাচ্ছেন। সূত্রগুলো বলছে, গত কয়েক মাস ধরে দলের অপেক্ষাকৃত তরুণ নেতাদের সাথে একদিকে শেখ হাসিনা এবং অন্যদিকে তার ছেলে জয় বৈঠক করছেন। এইসব বৈঠক থেকে নেতাদের ধারণা হলো দলের অপেক্ষাকৃত বয়স্ক ও সিনিয়র অনেক নেতাকে সরাসরি নেতৃত্ব থেকে বাদ দেওয়া হতে পারে। তাদেরকে সরাসরি নেতৃত্ব থেকে সরিয়ে উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে রাখা হতে পারে। আর যেসব নেতার বিরুদ্ধে বড় ধরনের দুর্নীতি সহ নানা ধরনের অভিযোগ আছে তাদেরকে দল থেকে পুরোপুরি ছাঁটাই করে ফেলার চিন্তা ভাবনাও আছে। আওয়ামী লীগের এখনকার যে কমিটি তাতে সম্পাদক পরিষদ আছে 34 জন, সাধারণ সম্পাদক 1টি, 4টি যুগ্ম সাধারণ সম্পাদক, 8টি সাংগঠনিক সম্পাদক ও 21টি বিষয়ভিত্তিক সম্পাদক পদের অনেকগুলো পরিবর্তন আসছে, এমন ইঙ্গিত পাওয়া গেছে দলটির নেতাদের কাছ থেকে। এছাড়া আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি মণ্ডলীর মোট সদস্য সংখ্যা 19 জন। এসব পদেও বেশ বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা আছে। সূত্রগুলো বলছে, যেহেতু শেখ হাসিনা দিল্লিতে আছেন এবং আওয়ামী লীগের অনেক নেতাও ভারতে আছেন, সে কারণে শেখ হাসিনা ও
আওয়ামী লীগের ইস্যুটি নিয়ে বাংলাদেশ সরকারের সাথে ভারত সরকারের যে পর্দার আড়ালে আলোচনা হচ্ছে কিংবা হবে সেটি এখন ওপেন সিক্রেটের বিষয়। বিষয়গুলো এমন যে ভারত কিংবা বাংলাদেশ কোনো সরকারি বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো কথা বলবে না। ভারতের কূটনৈতিক সূত্রগুলো বলছে আগামী মাসের মাঝামাঝি সময়ের মধ্যে খলিলুর রহমানের সফরের একটি ফলো-আপ বৈঠক ভারত বাংলাদেশ সরকারের শীর্ষ পর্যায়ে অনুষ্ঠিত হতে পারে। সেটি হতে পারে দিল্লিতেই। তার আগে দিল্লি যেতে পারেন সজীব ওয়াজেদ জয়। আওয়ামী লীগের অন্য একটি সূত্র বলছে ঈদুল আজহার আগে কমিটিগুলো চূড়ান্ত করে ফেলতে চায় দলটির শীর্ষ নেতৃত্ব। ঈদের পর দলটি মাঠে নামতে চায়, বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে। এসব কিছু চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে সজীব ওয়াজেদ জয়ের ভারত সফরের পর। এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। একদিকে গঙ্গার পানি চুক্তি, জ্বালানি, বাণিজ্য সুবিধা, অন্যদিকে আঞ্চলিক নিরাপত্তা, শেখ হাসিনার প্রত্যাবর্তন, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ও বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি সহ ভারত বাংলাদেশ সম্পর্ক নানা ইস্যুতে এখনো টান টান উত্তেজনার মধ্যে আছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশে প্রথমবারের মতো কোনো রাজনীতিবিদকে হাই কমিশনার করে পাঠাচ্ছে ভারত। দেশের একাধিক সংবাদ মাধ্যমের খবর হলো নতুন এই হাই কমিশনারের নাম দীনেশ ত্রিবেদী, যিনি এক সময় ছিলেন তৃণমূল কংগ্রেসের, তবে এখন পশ্চিমবঙ্গের বিজেপির প্রবীণ নেতা। পশ্চিমবঙ্গের নির্বাচন শেষ হয়ে গেলেই তাকে ঢাকায় পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। যদিও এর আগে বাংলাদেশের গণমাধ্যমে আর এক রাজনীতিক আরিফ মোহাম্মদ খানকে বাংলাদেশে রাষ্ট্রদূত করে পাঠানোর খবর প্রচারিত হয়েছিল। প্রশ্ন হলো, কেন ভারত প্রথমবারের মতো পেশাদার কূটনীতিকের বাইরে গিয়ে বাংলাদেশে একজন রাজনীতিবিদকে পাঠাচ্ছে? বিশ্লেষকরা বলছেন দিল্লির সাউথ ব্লকে এই নিয়োগ কেবল একটি রুটিন প্রশাসনিক রদবদল নয়, বরং এটি বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে ভারতের দীর্ঘদিনের চিরাচরিত আমলাতান্ত্রিক কূটনীতি থেকে রাজনৈতিক কূটনীতির দিকে সরে আসার এক শক্তিশালী বার্তা। দীনেশ ত্রিবেদীকে হাই কমিশনার করার সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের জন্য নরেন্দ্র মোদীর একটি বিশেষ বার্তা হিসেবে দেখিয়েছে কোনো কোনো ভারতীয় সংবাদ মাধ্যম। আবার ভারত ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিকভাবে জিয়ে থাকা অনেক ইস্যুর মধ্যে বর্তমান সময় দেশ দুটির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ 3 ভার্সেস 3 বাস্তবায়নে দীনেশ ত্রিবেদীর অ্যাসাইনমেন্ট কি হবে? আবার বাংলাদেশ ইস্যুতে ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারতের মিত্র বলে পরিচিত যুক্তরাষ্ট্রের সাথে বোঝাপড়া চূড়ান্ত করতে ত্রিবেদীর এই নিয়োগ কতটা ভূমিকা রাখবে? বিশ্লেষকরা বলছেন দীনেশ ত্রিবেদীর মতো একজন অভিজ্ঞ নেতার উপস্থিতি ঢাকার সঙ্গে দিল্লির অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে আলোচনার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের অভ্যন্তরীণ ও আঞ্চলিক রাজনীতিতে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে গোপন সমীকরণের কথা শোনা যায়, সেটির ক্ষেত্রে ভারতের চাওয়া পূরণ করাটাই কি হবে ত্রিবেদীর প্রথম অ্যাসাইনমেন্ট? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। সবচেয়ে বড় প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশে ভারতের আর ভারতে বাংলাদেশের রাষ্ট্রদূত কারা হচ্ছেন তা সবসময় সংবাদ মাধ্যমগুলোতে গুরুত্ব পায়। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের আমলে তলানিতে গিয়ে ঠেকে দুই দেশের সম্পর্ক যখন বিএনপি সরকার আমলে নতুন করে গড়ার লক্ষণ দেখা যাচ্ছে, তখন বাংলাদেশে ভারতের নতুন রাষ্ট্রদূত কে হচ্ছেন সে খবর বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। সে খবরের গভীরতা আরো বেড়েছে যখন শোনা যাচ্ছে ভারত তার দীর্ঘদিনের প্র্যাকটিস পেশাদার কোনো কূটনীতিককে বাংলাদেশে পাঠাচ্ছে না, বরং তার জায়গায় পোর খাওয়া রাজনীতিবিদকে পাঠাচ্ছে। ঢাকায় ভারতের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসা জ্যেষ্ঠ কূটনীতিক প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে রাষ্ট্রদূত হিসেবে বদলি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। গত 10 এপ্রিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছিল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তার আগে থেকেই ভারতীয় ও বাংলাদেশি গণমাধ্যমগুলোতে প্রণয় ভার্মার জায়গায় কে আসছেন তা নিয়ে নানা ধরনের সংবাদ প্রকাশিত হয়। তার উত্তরসূরি হিসেবে ঢাকায় কে আসবেন এ বিষয়ে চলছে নানা আলোচনা। এসব আলোচনার মধ্যে বিহারের সাবেক রাজ্যপাল ও ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আরিফ মোহাম্মদ খানের নাম সবচেয়ে বেশি আলোচনায় উঠে আসে। কিন্তু সবশেষ তথ্য হলো আরিফ মোহাম্মদ খান নয়, বাংলাদেশে হাই কমিশনার হিসেবে আসছেন ঝাড়ু রাজনীতিবিদ এবং সাবেক কেন্দ্রীয় মন্ত্রী 75 বছর বয়সী দীনেশ ত্রিবেদী।
দিল্লির সাউথ ব্লকের সূত্রগুলো বলছে, দীনেশ ত্রিবেদীর পশ্চিমবঙ্গীয় পরিচিতি তাকে বাংলাদেশে পাঠানোর ক্ষেত্রে বড় একটা কারণ হিসেবে কাজ করছে। তবে এর পেছনে আরো বেশ কয়েকটি শক্তিশালী কারণ আছে। আরিফ মোহাম্মদ খানের রাজনৈতিক ভিত্তি উত্তর ভারত কেন্দ্রিক, আর দীনেশ ত্রিবেদীর রাজনৈতিক ঘর হলো পশ্চিমবঙ্গ। দীনেশ ত্রিবেদীর ঝরঝরে বাংলা বলেন এবং একজন দক্ষ সিতারবাদক। তিনি দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে যুক্ত। দুই বাংলার সংস্কৃতি সম্পর্কেও তিনি ভালো ধারণা রাখেন। তাকে হাই কমিশনার করার সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের জন্য নরেন্দ্র মোদীর একটি বিশেষ বার্তা হিসেবে দেখিয়েছে কোনো কোনো ভারতীয় সংবাদ মাধ্যম। আনন্দবাজার লিখেছে, গুজরাটি দম্পতি হীরালাল ত্রিবেদী এবং উর্মিলাবেন ত্রিবেদীর ছোট ছেলে দীনেশ হিমাচল প্রদেশের বোর্ডিং স্কুল থেকে পড়াশোনার পর কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে কমার্সে স্নাতক পাশ করেন। তারপর টেক্সাস বিশ্ববিদ্যালয়ে MBA করেন। 80-এর দশকে কংগ্রেসে যোগ দেন দীনেশ, কিন্তু 1990 সালে জনতা দলে যোগ দেন। 1990 থেকে 96 পর্যন্ত তিনি রাজ্যসভায় জনতা দলের সদস্য ছিলেন। 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস গঠন করলে সেই দলে যোগ দেন দীনেশ ত্রিবেদী। তিনি দলটির প্রথম সাধারণ সম্পাদক। 2002 থেকে 2008 সাল পর্যন্ত রাজ্যসভার তৃণমূলের MP ছিলেন দীনেশ ত্রিবেদী। 2009 সালে ব্যারাকপুর থেকে তৃণমূলের হয়ে লোকসভার ভোটে প্রার্থী হন। ওই আসনে জিতে কেন্দ্রের মনমোহন সিং সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হন। 2011 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দিলে সেই দায়িত্ব সামলান দীনেশ ত্রিবেদী। পরে তাকে সেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। 2019 সালের নির্বাচনে ব্যারাকপুর থেকে আবারও তৃণমূলের প্রার্থী হয়েছিলেন দীনেশ, কিন্তু সেবার বিজেপির অর্জুন সিং এর কাছে হেরে যান। তারপর তৃণমূল তাকে আবার রাজ্যসভায় পাঠায়। কিছুদিন পর থেকে তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি হয় দীনেশের। এর ধারাবাহিকতায় 2021 সালের 12 ফেব্রুয়ারি তিনি তৃণমূল থেকে পদত্যাগ করেন এবং 6 মার্চ বিজেপিতে যোগ দেন। সূত্রগুলো বলছে, দীনেশ ত্রিবেদীর নিয়োগের পেছনে সবচেয়ে বড় ত্রুপের তাস হলো তার পশ্চিমবঙ্গীয় পরিচয়। তিনি পশ্চিমবঙ্গের ব্যারাকপুর থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন এবং এক সময় তৃণমূল কংগ্রেসের TMC-র অত্যন্ত প্রভাবশালী নেতা ছিলেন। যদিও 2021 সালে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন, কিন্তু পশ্চিমবঙ্গের সমাজ, সংস্কৃতি এবং বাংলাদেশের সাথে এর ঐতিহাসিক নারীর সম্পর্কের বিষয়ে তার জানাশোনা গভীর। ভারত বাংলাদেশ সম্পর্কের অনেক বড় অমীমাংসিত ইস্যু, যেমন তিস্তা পানি বন্টন চুক্তি বা সীমান্ত ব্যবস্থাপনা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে বছরের পর বছর ঝুলে আছে। ত্রিবেদী যেহেতু মমতার একসময়ের ঘনিষ্ঠ সহকর্মী ছিলেন, তাই দিল্লি আশা করছে তিনি পশ্চিমবঙ্গ সরকার এবং ঢাকা এই দুই মেরুর মধ্যে একটি কার্যকর সেতু বন্ধন তৈরি করতে পারবেন। দর্শক, দীর্ঘদিন ধরে ভারত তার নিকটতম প্রতিবেশী দেশগুলোতে ইন্ডিয়ান ফরেন সার্ভিস বা IFS এর কর্মকর্তাদের নিয়োগ দিয়ে আসছে। তবে বর্তমান বাংলাদেশে যে দ্রুত পরিবর্তনশীল এবং স্পর্শকাতর রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে, সেখানে একজন আমলার চেয়ে একজন ঝানু রাজনীতিবিদের গ্রহণযোগ্যতা এবং আলোচনার ক্ষমতা অনেক বেশি কার্যকর বলে মনে করছে দিল্লি। দীনেশ ত্রিবেদীর ক্যারিয়ার বিশ্লেষণ করে দেখা যায়, তিনি কেবল একজন রাজনৈতিক নেতাই নন, বরং একজন অভিজ্ঞ প্রশাসকও বটে। মনমোহন সিং এর UPA সরকারে তিনি রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার এই দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা বাংলাদেশের ভেঙে পড়া সরবরাহ ব্যবস্থা এবং কানেক্টিভিটি প্রকল্পগুলো পুনর্গঠনে বিশেষ সহায়ক হবে, এমনটাই মনে করছে দিল্লির সাউথ ব্লক। ত্রিবেদীকে নিয়োগের পেছনে অন্যতম প্রধান কারণ হলো সরাসরি রাজনৈতিক সংযোগ বা পলিটিক্যাল অ্যাক্সেস। একজন ক্যারিয়ার ডিপ্লোম্যাটকে প্রোটোকল এবং আমলাতান্ত্রিক কাঠামোর মধ্য থেকে কাজ করতে হয়, যা অনেক সময় সিদ্ধান্ত নিতে দেরি হয়। অন্যদিকে ত্রিবেদীর মতো একজন হেভিওয়েট নেতার সরাসরি ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় এবং শীর্ষ নেতৃত্বের কাছে অবাধ প্রবেশাধিকার রয়েছে। বাংলাদেশে বিএনপির নতুন সরকারের সাথে আলোচনার টেবিলে বসার জন্য দিল্লির এমন একজনকে প্রয়োজন ছিল, যিনি প্রোটোকলের বাইরে গিয়ে রাজনৈতিক ভাষায় কথা বলতে পারেন। বিশেষ করে নির্বাচনের আগে থেকে একটি ওপেন সিক্রেট বিষয় হলো ভারতের সাথে বিএনপির এক ধরনের সমঝোতা হয়েছিল।
এমনকি নির্বাচনের আগে থেকেই বিএনপির প্রতি ভারত সরকারের ইতিবাচক মনোভাব দেখা গেছে। ইউনূসের সাথে আলোচনার জন্য না আসলেও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশে এসেছিলেন খালেদা জিয়ার মৃত্যুতে শোক বার্তা নিয়ে। কূটনৈতিক মহলে চাওয়ার আছে যে নির্বাচনের বেশ কয়েক মাস আগেই ভারত সরকারের শীর্ষ মহলের সাথে বিএনপির শীর্ষ নেতৃত্বের মধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেসব বৈঠকে একটি পরাশক্তি দেশও উপস্থিত ছিল। এসব বৈঠকে বাংলাদেশে ভারত বিরোধী উগ্রপন্থীদের নিয়ন্ত্রণ করা, ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা এবং আওয়ামী লীগ আমলের কানেক্টিভিটি প্রকল্পগুলো বজায় রাখা, শেখ হাসিনা ও আওয়ামী লীগ ইস্যুতে কথাবার্তা হয়েছিল বলে কূটনৈতিক মহলে আলোচনা আছে। নির্বাচনের পর সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির মরিশাস যাওয়ার পথে ভারতে 2 দিনের সফর করেছেন। এই সফরে বাংলাদেশের পক্ষ থেকে জ্বালানি সাহায্য, শেখ হাসিনা ইস্যু, গঙ্গা পানি চুক্তির বিষয়ে আলোচনায় উঠে এসেছে। এই মুহূর্তে বাংলাদেশের নতুন নির্বাচিত সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভয়াবহ জ্বালানি সংকট মোকাবেলা করা। এই সংকটময় মুহূর্তে ভারত তার প্রতিবেশী প্রথম নীতির অধীনে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। এ নিয়ে 6 দফায় বাংলাদেশের ডিজেল পাঠিয়েছে দেশটি। শেখ হাসিনা আমলে 2023 সালে উদ্বোধন হওয়া ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন, যা আসামের নুমালীগড় রিফাইনারি থেকে বাংলাদেশের ডিজেল সরবরাহ করে, সেটি অন্তর্বর্তীকালীন সময় প্রায় বন্ধের পথে ছিল। তবে 2026 সালের শুরু থেকে ভারত পুনরায় এই পাইপলাইন সক্রিয় করেছে। সূত্রগুলো বলছে, আঞ্চলিক নিরাপত্তা ছাড়া ভারতের কাছে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি ইস্যু হলো আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা ইস্যু। অন্তর্বর্তী সরকার আমলে যখন আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়, তখন ভারতই প্রথম দেশ যারা এর বিরোধিতা করেছিল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং থিঙ্ক ট্যাঙ্কগুলোর ধারণা হলো, একটি বিশাল জনভিত্তি সম্পন্ন রাজনৈতিক দলকে পুরোপুরি নিষিদ্ধ করলে তা দেশে উগ্রপন্থার জন্ম দেবে, যেটি ভারতের আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে দেখা দেবে। ভারতের পক্ষ থেকে এরই মধ্যে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনীতির বার্তা বাংলাদেশের নতুন সরকারকে দেওয়া হয়েছে। ভারত চায় আওয়ামী লীগকে রাজনীতির মূল ধারায় ফেরার সুযোগ দেওয়া হোক, যাতে ভবিষ্যতে ক্ষমতার ভারসাম্য বজায় থাকে। নির্বাচনের আগে দেয় এসব বার্তা ও সমঝোতার বাস্তবায়ন ঘটাতে ঢাকায় পাঠানো হচ্ছে দীনেশ ত্রিবেদীকে। সূত্রগুলো বলছে, ঢাকা ও দিল্লির সম্পর্ক এখন আর কেবল গোল্ডেন চ্যাপ্টার বা সোনালী অধ্যায়ের রোমাঞ্চিকতায় সীমাবদ্ধ নেই। এটি এখন এক রূঢ় বাস্তববাদী পর্যায়ে প্রবেশ করেছে। দীনেশ ত্রিবেদীকে পাঠানো হবে এমন এক সময় যখন দুই দেশের মধ্যে স্মৃতির যে স্বার্থ বড় হয়ে দাঁড়িয়েছে। দীনেশ ত্রিবেদী যদি তিস্তা চুক্তিতে পশ্চিমবঙ্গের সম্মতি আদায় করতে পারেন এবং আওয়ামী লীগ ইস্যুতে একটি সম্মানজনক সমাধানে নিয়ে যেতে পারেন, তবে তার এই নিয়োগ হবে ভারতের প্রতিবেশী নীতির ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য। তবে চ্যালেঞ্জও আছে অনেক। হিন্দুস্তান টাইমস বলছে, ভারতের নরেন্দ্র মোদী সরকার 75 বছর বয়সী দীনেশ ত্রিবেদীকে ঢাকায় পরবর্তী হাই কমিশনার হিসেবে মনোনীত করলেও বিষয়টি এখন তারেক রহমান নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার অনুমোদনের অপেক্ষায়। আনন্দবাজার লিখেছে, শেষ মুহূর্তে কোনো পরিবর্তন না ঘটলে পশ্চিমবঙ্গের ভোট শেষ হলেই দীনেশকে রাষ্ট্রদূত করে ঢাকায় পাঠানোর সরকারি প্রক্রিয়া শুরু হয়ে যাবে। হিন্দুস্তান টাইমস বলছে, একজন অভিজ্ঞ রাজনীতিবিদকে বাংলাদেশে ভারতের দূত হিসেবে পাঠানোর এই সিদ্ধান্তটি সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতিকদের জন্য এক ধরনের জবাবদিহিতারও বার্তা বটে। এখন এ পর্যন্ত। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ভালো থাকুন। দেখা হবে আগামী পর্বে।